আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওফায়েজ সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান চ্যাপ্টার থেকে কিছু বিষয় আলোচনা করব। প্রথমে আমি যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো তোমাদের আগের ক্লাসে আমি যুক্তিবিদ্যার শব্দের শ্রেণীবিভাগ নিয়ে কিছু আলোচনা করেছিলাম, সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণীবিভাগ। যুক্তিবিদ্যায় শব্দ ও পদের পার্থক্য নির্ণয় করার জন্য যুক্তিবিদগণ শব্দকে 3 ভাগে ভাগ করেছে। তাহলে যুক্তিবিদ্যায় শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। আর সেগুলো কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। তাহলে কয় প্রকার? 3 প্রকার। প্রথমে আমি পদযোগ্য শব্দ নিয়ে আলোচনা করব। পদযোগ্য শব্দ, যে শব্দ অন্য কোনো পদের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে, তাকে পদযোগ্য শব্দ বলে। তাহলে পদযোগ্য শব্দটা কি হলো? কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারবে, আর এটার জন্য অন্য কোনো শব্দের সাহায্য নিতে হবে না। যেমন দেখি কি কি এক্সাম্পল আছে। কলম, চিনি, সাদা, মিষ্টি ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। আমরা একটা যুক্তি বাক্যে দেখি পদযোগ্য শব্দটা কেমন। চিনি হয় মিষ্টি, এখানে চিনি হলো উদ্দেশ্য, মিষ্টি হলো বিধেয়। আমি তোমাদেরকে যখন আমি প্রথম চ্যাপ্টার তৃতীয় অধ্যায়টার প্রথম ক্লাস নিয়েছিলাম, তখন উদ্দেশ্য বিধেয় সম্পর্কে বলেছিলাম। তাও আমি একটু বলি, উদ্দেশ্য হলো কি? কোনো যুক্তি বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে এটা একটা যুক্তি বাক্য। এদিকে কার সম্পর্কে বলা হয়েছে? চিনি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে চিনি মিষ্টি। তাহলে এখানে চিনি উদ্দেশ্য, মিষ্টি হচ্ছে বিধেয়। আচ্ছা, এখানে চিনি আর মিষ্টি এই দুইটা এই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হওয়ার জন্য অন্য কোনো শব্দের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, তাই এটা হলো পদযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দটা কি? যে শব্দটা অন্য কোনো পদের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধেয় হতে পারে। তাহলে এটা নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হতে পারবে, অন্য কোনো শব্দের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। তারপরটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দটাকে আমরা এখন একটু দেখব। যে শব্দ নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু পদযোগ্য শব্দের সাথে সংযুক্ত হয়ে পদ গঠন করতে পারে, তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে সহপদযোগ্য শব্দটা কি? নিজেই নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারবে না। এর জন্য কি করতে হবে? এই পদযোগ্য শব্দের সাহায্য নিতে হবে। তাহলে পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে সহপদযোগ্য শব্দ একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এবং, যদি, তাহলে, খুব, একটি ইত্যাদি, এগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। আমরা একটা যুক্তি বাক্যে দেখি সহপদযোগ্য শব্দটা কেমন হয়। একটা এক্সাম্পল দেখো। একটি ছাত্র হয় খুব মেধাবী। এখানে একটিটা কি? একটিটা হচ্ছে কি? সহপদযোগ্য শব্দ একটি। আর এখানে আরেকটা কি হলো? খুব। এখানে একটি আর খুব হচ্ছে সহপদযোগ্য শব্দ। এরা কি নিজে নিজে কোনো একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে নাই। এখানে পদযোগ্য শব্দ ছাত্র আর মেধাবী, এই দুইটার কি সাহায্য নিতে হয়েছে। তাহলে একটি ছাত্র হয় খুব মেধাবী, এটা এখানে একটি ছাত্র হলো উদ্দেশ্য, খুব মেধাবী হচ্ছে বিধেয়। এখানে পদযোগ্য শব্দটা, সহপদযোগ্য শব্দটা কি হলো? পদযোগ্য শব্দ ছাত্র আর মেধাবী, এই দুইটা ছাত্র আর মেধাবীর সাহায্য নিয়ে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারবে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে একটি ছাত্র, খুব মেধাবী হচ্ছে বিধেয়। তাহলে সহপদযোগ্য শব্দ কি? যে শব্দটা নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু পদযোগ্য শব্দের সাহায্যে সংযুক্ত হয়ে পদ গঠন করতে পারে, তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে সহপদযোগ্য শব্দটা কি? কোনো একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারবে, কিন্তু পদযোগ্য শব্দের সাহায্য নিতে হবে। আচ্ছা, তারপরে কি? পদ অযোগ্য শব্দ। 3 নাম্বারটা হচ্ছে পদ অযোগ্য শব্দ অথবা পদ নিরপেক্ষ শব্দ।
দেখছি কোনটা, এটা কি, যে শব্দ কখনোই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধরূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ অযোগ্য শব্দ বলে। তাহলে পদ অযোগ্য শব্দটা কখনোই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধরূপে ব্যবহৃত হতে পারবে না। সেজন্য কি করতে হতে পারবে না, সে অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধরূপে ব্যবহৃত হতে পারবে না। তাহলে আমরা এক্সাম্পল দেখি কি, হায়, আহা, মরি ইত্যাদি, এগুলো হচ্ছে পদ অযোগ্য শব্দ। তাহলে আমরা যুক্তিবিদের শব্দের শ্রেণী বিভাগ করলাম। আমরা কয় প্রকার শব্দ পেলাম? 3 প্রকার শব্দ পেলাম। এগুলা কি কি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। এখন আমি যদি তোমাদেরকে বলি এই 3টার মধ্যে একটি সাধারণ পার্থক্য তোমরা লিখো খাতায়, তাহলে তোমরা কি লিখবা? তোমরা লিখতে পারো, তোমরা লিখবা যে পদযোগ্য শব্দ সম্পর্কে লিখবা যে পদযোগ্য শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধরূপে ব্যবহৃত হতে পারে। তারপর সহপদযোগ্য শব্দ কি? নিজে নিজে কি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধরূপে ব্যবহৃত হতে পারবে না, এর জন্য কি হবে? পদযোগ্য শব্দের সাহায্য নিতে হবে। আর পদ অযোগ্য শব্দটা কি? এটা কখনোই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধরূপে ব্যবহৃত হতে পারবে না। তাহলে আমরা যুক্তিবিদ্যায় শব্দের যে 3 প্রকার শব্দ পেলাম যুক্তিবিদ্যায়, সেই 3 প্রকার শব্দের মধ্যে যে সাধারণ পার্থক্য সেটা বুঝতে পারলাম। তাহলে আমি আশা করি তোমরা এই যে যুক্তিবিদ্যার শব্দের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছ। যুক্তিবিদ্যার শব্দের শ্রেণী বিভাগটা খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে যদি আমি ধরো কয়েকটা শব্দ লিখে দিলাম, তোমাদেরকে বললাম এর থেকে তোমরা পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ আলাদা করো। আশা করি তাহলে তোমরা এটা করতে পারবা। যেমন আমি যদি তোমাদেরকে এখন বলি যে কলম, চিনি, তারপরে যদি, তাহলে, এবং, আহা, মরি ইত্যাদি শব্দগুলো থেকে তোমরা, আমি যা বলছি এগুলো থেকে তোমরা পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দকে আলাদা আলাদা করে খাতায় লিখো। আশা করি তাহলে তোমরা এখন লিখতে পারবে। তারপর আমি আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তো হচ্ছে পদের ব্যাক্তর্থ আর জাতর্থ। পদের ব্যাক্তর্থ আর জাতর্থ হলো যুক্তিবিদ্যার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা পদের ব্যাক্তর্থ জাতর্থ সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। পদের ব্যাক্তর্থ গুরুত্বপূর্ণ সম্পর্ক, কারণ এটার মধ্যে বিপরীতমুখী একটা সম্পর্ক আছে। একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পায়। আচ্ছা, আমি প্রথমে পদের ব্যাক্তর্থ নিয়ে আলোচনা করব। দেখো, কোনো পদে একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সে বস্তু বা বস্তুসমূহকে ওই পদে ব্যাক্তর্থ বলে। দেখো, তোমরা একটু বুঝে চেষ্টা করো, কোনো পদে একই অর্থে, তুমি 2 অর্থে হলে হবে না, একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সে বস্তু বা বস্তুসমূহ পদে ব্যাক্তর্থ। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই, মানুষ পদের ব্যাক্তর্থ হচ্ছে কি? অতীত, বর্তমান আর ভবিষ্যতে সকল মানুষ হচ্ছে এই পদের ব্যাক্তর্থের মধ্যে পড়ে। অতীত, বর্তমান আর ভবিষ্যতে যত মানুষ আসবে সেই মানুষটার সংখ্যা হচ্ছে কি? পদের ব্যাক্তর্থ। আচ্ছা, পদের ব্যাক্তর্থ হলো, তাহলে পদের ব্যাক্তর্থটা কখনো গণনাযোগ্য, আবার কখনো কি গণনা অযোগ্য। আমি যদি সকল মানুষের কথা বলি, তাহলে সকল মানুষ মানে কি? এই পৃথিবীতে যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, অতীতে যত মানুষগুলো আছে, সব মানুষের সংখ্যাই হচ্ছে কি? পদের ব্যাক্তর্থ। মানে কোনো পদের টোটাল সংখ্যাটাই হচ্ছে কি? ব্যাক্তর্থ। আর আবার জাতর্থটা কি দেখি? পদের ব্যাক্তর্থ, পদের জাতর্থ কোনো পদ যে সাধারণ আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে তাকে ওই পদের জাতর্থ বলে। কোনো পদ যে সাধারণ আর আবশ্যিক বলতে আমরা কি বুঝি? সাধারণ আবশ্যিক হলো সেই জিনিসটা, সেই গুণটা যেটাকে আলাদা করলে ওই পদটা কি? ওই পদকে আর পদ বলতে পারবো না, ওই পদের মধ্যে ওই জিনিসটা থাকতেই হবে। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, মানুষের কথা যদি চিন্তা করি, মানুষ কি? সৃষ্টির সেরা জীব। তাহলে মানুষের মধ্যে যে সাধারণ গুণটা কি? একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। সকল জীবের মধ্যে কি থাকে? জীববৃত্তি থাকে। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব, সে কারণে মানুষের মধ্যে থাকবে কি? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আচ্ছা, এই বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষকে কি বলা হয়? সৃষ্টির সেরা জীব। এই জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ছাড়া মানুষকে চিন্তা করা যায় না।
কিন্তু আমরা বলতে পারি যে মানুষের তো আরো অনেক গুণ আছে, অনেক গুণ আছে। যেমন মানুষ মানে সৎ মানুষ আছে, সভ্য মানুষ হয়, তারপরে অনেক মানুষ গান ভালো পারে, অনেক মানুষ নাচ ভালো পারে, রান্না ভালো পারে, অনেক মানুষের অনেক ধরনের গুণ আছে। কিন্তু সব মানুষের মধ্যে একটা গুণ থাকে, একটা দুইটা গুণ অবশ্যই থাকবে, সেটা হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে এই জীববৃত্তি বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষের সাধারণ ও মৌলিক গুণ। এই দুইটা গুণ ব্যতীত মানুষ হয় না। আচ্ছা, তাহলে জাতত্ব হচ্ছে কি যে মানুষের মধ্যে যে পদের মধ্যে যে সাধারণ বা আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি রয়েছে সেটা। আচ্ছা, তাহলে আমরা ব্যক্তিত্ব আর জাতত্ব বুঝতে পারলাম। আমি ব্যক্তিত্ব জাতত্ব আবার একটু আলোচনা করি। ব্যক্তিত্বটা হচ্ছে কি সংখ্যা, জাতত্বটা হচ্ছে কি গুণ। ব্যক্তিত্ব সবসময় গণনাযোগ্য ওরকম না, অনেক সময় গণনা অযোগ্য হতে পারে। যেমন সকল মানুষের সংখ্যা কি আমরা গণনা করতে পারি না। আমি যদি আরেকটা ব্যক্তিত্ব, ধরো মিষ্টি ব্যক্তিত্ব চিন্তা করি, তাহলে মিষ্টি ব্যক্তিত্ব হবে সকল পদ, যে পদগুলা মিষ্টি জাতীয় জিনিস, সকল মিষ্টি জাতীয় জিনিসকে এই মিষ্টি পদের অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো চিনি মিষ্টি হতে পারে, তারপরে আম মিষ্টি হতে পারে, তারপরে রসমলাই মিষ্টি, এমন আরো অনেক জিনিস আছে মিষ্টি। এই মিষ্টি জিনিসের সংখ্যা হচ্ছে কি, মিষ্টির ব্যক্তিত্ব হচ্ছে সকল মিষ্টি পদার্থ, সকল মিষ্টি জিনিসপত্র। তাহলে সকল মিষ্টি জিনিসপত্র মোটামুটি আমরা কি গণনা করতে পারি। সেখানে পদের ব্যক্তিত্ব যে সবসময় গণনা অযোগ্য ওরকম নয়, কখনো গণনা আমরা করতে পারবো, কখনো কি আবার গণনা করতে পারবো না। আচ্ছা, আর পদের জাতত্ব হচ্ছে গুণ, সাধারণ বা আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি। যে গুণ বা গুণ সমষ্টি ছাড়া আমরা কোনো একটা ওই পদটাকে কি চিন্তা করতে পারি না। কারণ মানুষ পদের সাধারণ আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। এছাড়াও মানুষের আরো অনেক গুণ আছে, সেটা সকল মানুষের মধ্যে নাই, কিছু মানুষের মধ্যে আছে, কিছু মানুষের মধ্যে নাই। কিন্তু সকল মানুষের মধ্যে একটা আবশ্যিক গুণ আছে, সেটা হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। তাহলে আমরা পদের ব্যক্তিত্ব জাতত্ব সম্পর্কে বুঝতে পেলাম। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, এটা হলো পদের ব্যক্তিত্ব আর জাতত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি পদের ব্যক্তিত্ব জাতত্বের মধ্যে কেমন সম্পর্ক রয়েছে। পদের ব্যক্তিত্ব জাতত্বের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, এরা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে পদের ব্যক্তিত্ব জাতত্ব কি একটা আরেকটার উপর নির্ভরশীল। এই সম্পর্কে বর্ণনা করতে যে বলা হয় যে পদের ব্যক্তিত্ব জাতত্ব বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি পায়। মানে কি, পদের ব্যক্তিত্ব বাড়লে জাতত্ব কমে, জাতত্ব বাড়লে ব্যক্তিত্ব বাড়লে জাতত্ব কমে, জাতত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে। মানে এদের মধ্যে যে সম্পর্কটা, ওটা হচ্ছে উল্টো সম্পর্ক। একটা হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পাবে, আরেকটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পাবে। আমরা একটু বর্ণনা করে দেখি। যদি ব্যক্তিত্ব বাড়ে তবে জাতত্ব কি কমবে, ব্যক্তিত্ব বাড়লে কি হবে, জাতত্ব কমবে। যদি ব্যক্তিত্ব কমে তবে জাতত্ব কি বাড়বে, যদি জাতত্ব বাড়ে তবে ব্যক্তিত্ব কমবে, আর যদি জাতত্ব কমে তবে ব্যক্তিত্ব বাড়বে। তাহলে ওদের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা বিপরীতমুখী সম্পর্ক। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে যে সকল জীব, এখানে কি বলা হয়েছে, সকল জীব, এটার পদ কি জীব, সকল মানুষ, এখানে পদটা হচ্ছে মানুষ, সকল সভ্য মানুষ, এখানে পদ হচ্ছে সভ্য মানুষ। আচ্ছা, সব জীবের কি কি জাতত্ব থাকে, জীববৃত্তি থাকে। সকল মানুষ মানে মানুষের কি কি থাকে, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর সকল সভ্য মানুষের কি কি থাকবে, জীববৃত্তি থাকবে, বুদ্ধিবৃত্তি থাকবে, আর যেহেতু সভ্য মানুষ আরেকটা গুণ থাকবে, এটা হচ্ছে কি সভ্যতা। আচ্ছা, এই যে ব্যক্তিত্ব জাতত্বের যে বিপরীতমুখী একটা সম্পর্ক, সেটা আমরা দেখছিলাম। আচ্ছা, জীবের সংখ্যা বেশি না, অনেক বেশি জীবের সংখ্যা। যে জীবন ধারণ করে তাকে জীব বলে। পৃথিবীতে অনেক জীব আছে, যে আর সকল মানুষ, জীবের অন্তর্ভুক্ত কি মানুষ। আর জীবের কি থাকে, জীববৃত্তি। মানুষের কি থাকে, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। জীবের যেহেতু সংখ্যা বেশি, মানে ব্যক্তিত্ব বেশি, তাহলে জাতত্বটা কি কম। আবার মানুষের কি, জীবের থেকে কি ব্যক্তিত্বটা কম, সে কারণে জাতত্বটা বেশি। জীবের সাথে মানুষের জাতত্বের পার্থক্য হচ্ছে জীববৃত্তি, এখানে শুধু জীববৃত্তি থাকে, বুদ্ধিবৃত্তি নাই, মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি আছে। আর সভ্য মানুষের থেকে সভ্য মানুষের সংখ্যা কম, সে কারণে সভ্য মানুষের কি কি থাকবে,
জীববৃত্তি থাকবে, বুদ্ধিবৃত্তি থাকবে, আর কি থাকবে? সভ্যতা। এখানে সভ্য মানুষের কি সভ্য মানুষের ব্যক্তর্থটা কম, সেই কারণে জাতর্থটা বেশি। তাহলে আমরা দেখলাম যে একটা ব্যক্তর্থ, যেখানে ব্যক্তর্থ বেশি সেখানে জাতর্থটা কি কম, যেখানে ব্যক্তর্থটা কম সেখানে জাতর্থটা বেশি। যেখানে এখানে আমরা এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, আমি প্রথমে যে শব্দের শ্রেণী বিভাগ পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই জিনিসটা আমি একটা সার্কেল, একটা বৃত্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তাই আমি এই উপরের জিনিসগুলো একটু মুছতে চাচ্ছি। আচ্ছা, এখানে সকল জীবের সংখ্যা কত? অনেক বেশি না? সকল জীব মানে পৃথিবীর সব জীবকে, যার জীবন আছে তার, সে কারণে এটাকে একটা বড় একটা বৃত্তের মধ্যে রাখলাম। আচ্ছা, লিখলাম এটা হলো সকল জীবের বৃত্ত। সকল জীবের পরে কি? সকল মানুষ। সকল জীব থেকে সকল মানুষ কি? মানুষের সংখ্যাটা কি কম না? আচ্ছা, তাহলে সেটাকে আরেকটা সার্কেলে দিলাম, এটা হলো সকল মানুষের সার্কেল। সকল মানুষের মানে সকল সভ্য মানুষ। সকল মানুষের থেকে সভ্য মানুষের সংখ্যাটা কম, তাই একটা ছোট সার্কেলের মধ্যে এটাকে দিলাম। আচ্ছা, সকল জীব, সকল মানুষ, সকল সভ্য মানুষ। পৃথিবীতে জীবের সংখ্যা অনেক বেশি, সে কারণে আমি জীবকে একটা বড় সার্কেলে রাখলাম। তারপরে কি? জীবের থেকে মানুষের সংখ্যা কম, তাই একটু অপেক্ষিত একটা ছোট বৃত্তি দিলাম। আর এরপরে এতে সকল মানুষের থেকে সকল সভ্য মানুষের সংখ্যা আরো কম, আরও একটা ছোট বৃত্তি দিলাম। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এটা আমরা ব্যক্তর্থটাকে এভাবে সার্কেলে প্রকাশ করলাম। এখন আমরা জাতর্থটা দেখি। আচ্ছা, জীবের কি আছে? জীবের আছে জীববৃত্তি, সেই কারণে আমি একটা ছোট জাতর্থ যেহেতু কম, আমি একটা ছোট সার্কেলে দিলাম জীববৃত্তি। আর যেহেতু তারপরে দেখি মানুষ, সকল মানুষের মধ্যে কি কি থাকে? একটু বেশি গুণ থাকে জীবের থেকে, কি সেটা গুণটা একটা জাতর্থ বেশি, কি? জীববৃত্তি প্লাস কি? বুদ্ধিবৃত্তি। তারপরে মানুষের পরে কি? সকল সভ্য মানুষ। তাহলে সভ্য মানুষের কি কি আরো একটা জাতর্থ বেশি থাকে, সেটা হচ্ছে কি? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস কি? সভ্যতা। আচ্ছা, তাহলে তোমরা একটু সার্কেলটা একটু দেখো, প্রথম সার্কেলটা একটু দেখো। যেহেতু পৃথিবীতে জীবের সংখ্যা অনেক বেশি, সে কারণে সকল জীব, সে কারণে আমরা জীবটা একটা বড় বৃত্তের মধ্যে দিলাম। জীবের থেকে মানুষের সংখ্যা কম, মানুষ এই জীবেরই তো অন্তর্ভুক্ত, সে কারণে মানুষকে আরেকটু ছোট একটা বৃত্তে দিলাম। আর মানুষের থেকে সকল সভ্য মানুষের সংখ্যা আরো কম, সে কারণে এটাকে আরেকটু ছোট একটা বৃত্তে দিলাম। এখন আমরা এটা হলো ব্যক্তর্থটাকে প্রকাশ করলাম। এবার জাতর্থটাকে দেখি। জীবের যেহেতু কি? জীবের যেহেতু জাতর্থ একটা, কি? জীববৃত্তি, সেখানে ছোট একটা সার্কেলে দিলাম জীববৃত্তি। তারপর মানুষের কি? জীবের থেকে জাতর্থটা একটা বেশি, কি? সেটা বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষকে দিলাম জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর সভ্য মানুষের এই দুটো তুলনায় সভ্য মানুষের কি? জাতর্থ বেশি, মানে কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। সে কারণে এটাকে একটা বড় একটা সার্কেলের মাধ্যমে আমরা দেখাতে পারি। আশা করি তোমরা জীববৃত্তি আর জীববৃত্তি, এখানে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এই যে গুণগুলা মানে জাতর্থটা বুঝতে পেরেছো। আর এই সার্কেলে ব্যক্তর্থ আর জাতর্থর যে সম্পর্কটা, বিপরীতমুখী সম্পর্কটা, সেটাও বুঝতে পেরেছো। দেখে দেখো, আমরা একটু দেখি। সকল জীবের সংখ্যা মানে ব্যক্তর্থ অনেক বেশি, কিন্তু জাতর্থটা কি? সেই মানে বিপরীতমুখী সম্পর্ক অনেক বেশি, কিন্তু এদিকে সবচেয়ে কম। এখানে ব্যক্তর্থ সবচেয়ে বেশি সকল জীবে, সেই কারণে জাতর্থ সবচেয়ে কম সকল জীবে। আর সকল মানুষের কি? ব্যক্তর্থটা সকল জীবের থেকে কম, তো সে কারণে মানুষের জাতর্থটা জীবের থেকে বেশি, মানে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর সকল মানুষের
কি ব্যাক তথ্যটা সবচেয়ে কম ছিল, আর সেই কারণে সকল সভ্য মানুষের ব্যাক তথ্যটা সবচেয়ে কম ছিল, সেই কারণে সভ্য মানুষের যা তথ্যটা সবচেয়ে বেশি। তাহলে আমরা তুলনা করলে দেখতে পারি যে ব্যাক তথ্য আর যা তথ্যের মধ্যে কি একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। তাহলে দেখো তো আমরা একটু আমাদের এই ছকটার সাথে একটু মিলে রেখে ব্যাক তথ্য বেড়েছে, এখানে এখানে ব্যাক তথ্য অনেক বেশি, যা তথ্যটা কম। তাহলে ব্যাক তথ্য বৃদ্ধি পেয়েছে, যা তথ্য কি হয়েছে হ্রাস পেয়েছে। আবার দেখো সকল মানুষ, হ্যাঁ এটা ব্যাক তথ্যটা কি এদিকে ব্যাক তথ্যটা এই সকল জীবের থেকে ব্যাক তথ্যটা কম, সে কারণে এখানে যা তথ্যটা জীবের থেকে বেশি। এদিকে আবার কি আবার দেখো যে সকল সভ্য মানুষেরটা সবচেয়ে কম কি ব্যাক তথ্যটা, সেই কারণে এখানে সবচেয়ে বেশি, এখানে হ্রাস পেয়েছে, এখানে কি বৃদ্ধি পেয়েছে। আশা করি এই যে বিপরীতমুখী সম্পর্কটা তোমরা এইটার সাথে এটা মিলে বুঝতে পেরেছো। একটু আমরা একটু দেখি, যদি এদিকে দেখো যদি ব্যাক তথ্য বাড়ে তবে যা তথ্য কমে, যদি ব্যাক তথ্য কমে, ব্যাক তথ্যটা কোথায়, ব্যাক তথ্যটা এখানে কি কমে গেল না, এটা কম ছিল না এটার তুলনায়, সেই কারণে এটার তুলনায় বেড়ে গেছে। আবার এটার তুলনায় এটার কি যা তথ্য বেশি, এদিকে দেখো যা তথ্যটা বেশি হওয়ার কারণে এখানে এটা যা তথ্যটা ব্যাক তথ্যটা কম। তাহলে একটা আরেকটার উপর কি একটা আরেকটার সাথে বিপরীতমুখী একটা সম্পর্ক, একটা বৃদ্ধি পেলে আরেকটা কি হ্রাস পায়, আরেকটা হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পায়। তাহলে আমি তোমাদেরকে ব্যাক তথ্য আর যা তথ্যের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা আমরা আজকে কি পড়লাম তাহলে, আমরা যুক্তিবিদ্যা তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান থেকে প্রথমে শব্দের শ্রেণীবিভাগ পড়লাম, তারপর পদের ব্যাক তথ্য যা তথ্য পড়লাম, আর পদের ব্যাক তথ্য আর যা তথ্যের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা বুঝে পড়লাম। আমি আজকে আবার ক্লাসটা আরেকটু রিপিট করে দিই। আমরা যুক্তিবিদ্যার শব্দের শ্রেণীবিভাগ করেছিলাম প্রথমে, যেটা তিন প্রকার শ্রেণীবিভাগ পেয়েছিলাম, পদযুগ শব্দ, সহপদযুগ শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযুগ শব্দ হলো সেটা যেটা নিজে নিজেই একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধানরূপে ব্যবহৃত হতে পারে। পদ অযোগ্য শব্দ হলো কোনোভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধানরূপে ব্যবহৃত হতে পারে না। আর সহপদযোগ্য শব্দ ছিল কি পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধানরূপে ব্যবহৃত হতে পারে। আমরা পদের ব্যাক তথ্য আর যা তথ্য পড়েছিলাম। পদের ব্যাক তথ্য হলো কি একটি পদের সংখ্যা, আর যা তথ্য হলো কি গুণ। আর ব্যাক তথ্য আর যা তথ্যের মধ্যে আমরা একটা সম্পর্ক করেছি, সেটা হলো একটা বিপরীতমুখী সম্পর্ক, একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পায়। আচ্ছা আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা যে ব্যাক তথ্য আর যা তথ্যের মধ্যে যে সম্পর্কটা, এখন বললাম যে এদের মধ্যে একটা কি বিপরীতমুখী সম্পর্ক আছে সেটা, কিন্তু এই বিপরীতমুখী যে সম্পর্কটার একটা সমালোচনা আছে, আমরা নেক্সট ক্লাসে সেই সমালোচনাটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।